এমএস্ট এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের খাজনা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নেব। আর দ্বিতীয় ক্লাসে আলোচ্য বিষয় হলো ডেবিট রিকার্ডের খাজনা তত্ত্ব। ডেবিট রিকার্ডের খাজনা তত্ত্ব, ছক এবং ছক থেকে চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করব। আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে তোমাদের ডেবিট রিকার্ডের খাজনা তত্ত্বটি চিত্র এবং সূচি নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। চলো আমরা কথা না বাড়াই, ডেবিট রিকার্ডে কি বলছে তা জেনে নিই। ডেবিট রিকার্ডে বলছে যে খাজনাদের সংখ্যাটা দেশে, ডেবিট রিকার্ডও খাজনার সংখ্যাটা দেশে কি বলছে যে জমির আদি ও অবিনশ্বর, জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির উপাদানের যে অংশ জমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে। ডেবিট রিকার্ডও কি বলছে বলো, জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশ জমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে। এটা কার মতে? ডেবিট রিকার্ডের মতে। ডেবিট রিকার্ডও আরেক কিছু কথা বলছে যে যদি একটা দ্বীপে কিছু সংখ্যক মানুষ বসবাস করে, একটি দ্বীপে কিছু সংখ্যক লোক বসবাস শুরু করে, ওই দ্বীপের আশেপাশে যে জমিগুলো আছে ওই জমিগুলো তারা ব্যবহার করবে, এতে কোনো খাজনা দেওয়ার প্রয়োজন হবে না। তারা যে প্রথম জমিটা ব্যবহার করছে এটাকে ডেবিট রিকার্ডও প্রথম শ্রেণীর জমি বলে আখ্যায়িত করছে। এরপরে জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের প্রথম শ্রেণীর জমি দ্বারা তাদের চাহিদা পূরণ হচ্ছে না, এমতো অবস্থায় ডেবিট রিকার্ডে বলছে তারা দ্বিতীয় শ্রেণীর জমি ব্যবহার করবে। আর দ্বিতীয় শ্রেণীর জমি যেহেতু প্রথম শ্রেণীর জমি অপেক্ষা উর্বর কম, এই জন্য প্রথম শ্রেণীর জমিকে ডেবিট রিকার্ডও খাজনা দিতে বলছে। এরপরে জনসংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় তারা দ্বিতীয় শ্রেণীর জমি দ্বারা তাদের চাহিদা পূরণ হচ্ছে না, তখন তারা কী করবে? তখন তারা তৃতীয় শ্রেণীর জমি ব্যবহার করবে। আর এই তৃতীয় শ্রেণীর জমি ভোগ বা ব্যবহার করার ক্ষেত্রে প্রথম শ্রেণীর খাজনা দিতে হবে, এবং তৃতীয় শ্রেণীর জমি বা তৃতীয় স্তরের জমি ব্যবহার করার ক্ষেত্রে কোনো খাজনা দিতে হবে না। ডেবিট রিকার্ডও এই তৃতীয় শ্রেণীর জমিকে বলেছেন প্রান্তিক জমি। প্রান্তিক জমির খাজনা শূন্য, প্রান্তিক জমির খাজনা শূন্য। ডেবিট রিকার্ড আরও বলেছেন যে প্রথম শ্রেণীর উর্বরতা বেশি, এই জন্য খাজনার পরিমাণটা বেশি। দ্বিতীয় শ্রেণীর উর্বরতা একটু কম, খাজনার পরিমাণটা কম। আর তৃতীয় শ্রেণীর জমিকে তিনি বলছেন প্রান্তিক জমি, আর প্রান্তিক জমির খাজনা শূন্য। চলো আমরা ডেবিট রিকার্ডের এই তথ্য আলোকে একটা ছক আছে, ছকটা পূরণ করি, দেখি আমরা আসলে ডেবিট রিকার্ডের প্রান্তিক জমির খাজনা শূন্য হয় কিনা। আমি ভিডিওটা টাইমটা কম করার জন্য ছকটা বোর্ডে তোলা আছে। এই ছক থেকে আমরা ডেবিট রিকার্ডের যে প্রান্তিক জমির খাজনা শূন্য সেটা আমরা ইনশাল্লাহ নির্ণয় করব। তাহলে আমার এই ছকটা দেখা যায় প্রথমে কি আছে? জমির শ্রেণী, প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি। একর প্রতি উৎপাদনের পরিমাণ তার ডেবিট রিকার্ড বলছিল কি প্রথম শ্রেণীর জমিটা উর্বর বেশি হয় তাহলে উৎপাদন বেশি হবে। দ্বিতীয় শ্রেণীর জমি উর্বর একটু কম, উৎপাদন কম হবে। তৃতীয় শ্রেণীর জমি উর্বর আরও কম, এই জায়গায় আমার উৎপাদনের পরিমাণটা আরও কিন্তু কম হবে। তাহলে প্রথম শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ ছিল 60। এটা কিন্তু ডেবিট রিকার্ডে একটা মান ধরেছে, তোমরা মানটা কম বেশি করতে পারে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ 45, তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ 20। এটা ডেবিট রিকার্ডও তার একটা অনুমানের একটা মান ধরছে যে প্রথম শ্রেণীতে উৎপাদনের পরিমাণ 60, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদনের পরিমাণ 45 এবং তৃতীয় শ্রেণীতে উৎপাদনের পরিমাণ আমরা কত? 20। দাম তোমার ফিক্সড, কিন্তু দামটা কোনো পরিবর্তন হবে না। দাম 500, 100, 1000 বা 2000 যেটাই হবে, এক ফিক্সড দাম। এইটা ডেবিট রিকার্ড ধরছে 500, দামটা স্থির। আর এটা বাদ রাখছে খরচ, অবশ্যই খরচ থাকবে স্থির, খরচটা কিন্তু থাকবে স্থির, বুঝতে হবে। খরচ এবং দাম
এই দুইটা কিন্তু থাকবে স্থির, দামটা 500 স্থির, খরচটা আমার প্রতি একর প্রতি 1000 টাকা স্থির। এরপরে আয়টা, আমরা আয় সমান কি জানি বলো, দামকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করি, দামকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করি তাই কিন্তু পাওয়া যাবে না আয়। তাহলে দাম ছিল আমার 500 টাকা, উৎপাদনের পরিমাণ ছিল আমার 60, তাহলে 530, তাহলে 30,000 টাকা। প্রথম শ্রেণীর জমিতে আয় হয়েছে আমার 30,000 টাকা। এরপরে দ্বিতীয় শ্রেণীর জমিতে 45 গুণ করবো 5 দ্বারা, 45 গুণন 5, 45 গুণন 5 দ্বারা, তাহলে কত মানে 22,500 টাকা, 22,000 কত 500 টাকা। এরপরে তৃতীয় শ্রেণীর জমিতে 20 গুণন 5, 5 দুগুণ 5 দুগুণ 10 আর 2 শূন্য 3 শূন্য, তার মানে প্রথম শ্রেণীর জমিতে আয় কত 30,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর জমি আয় 22,500 টাকা, তৃতীয় শ্রেণীর জমি আয় আমার 10,000 টাকা। তাহলে খরচ বাদে উদ্বৃত্ত ও খাজনা এটা আমরা নির্ণয় করবো কি হবে। মোট আয় থেকে আমি ব্যয়টা বাদ দিই, আয় থেকে ব্যয়ের পরিমাণটা বাদ দিলেই 5 বড় উদ্বৃত্ত বা খাজনার পরিমাণ। তাহলে 30,000 থেকে তুমি 10,000 বাদ দাও, বাঁচবে কত বলো 20,000 টাকা। এরপরে 22,500 থেকে তুমি 10,000 বাদ দাও, বাঁচবে কত 12,500 টাকা। তারপর তুমি 10,000 থেকে 10,000 বাদ দাও, কত শূন্য। এই দেখো ডেবিট রিকার্ডে বলছিল প্রান্তিক জমির খাজনা শূন্য, তার মানে প্রান্তিক জমি ব্যবহার করার ক্ষেত্রে খাজনা দিতে হবে না। আমাদের 3 নম্বর জমি কিন্তু প্রান্তিক জমি, 3 নম্বর জমি প্রান্তিক জমি, আর প্রান্তিক জমির খাজনা কিন্তু শূন্য পেয়ে গেছি। তো আশা করি তোমাদের ডেবিট রিকার্ডে যে শখটা বলছে যে প্রান্তিক জমির খাজনা শূন্য, আমরা কিন্তু চিত্র বা শখ থেকে সুন্দরভাবে আমরা প্রান্তিক জমির খাজনা শূন্য পেয়ে গেছি। আশা করি তোমাদের এই শখ নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এখন আমাদের কাজ কি, আমরা এই শখ থেকে চিত্র অঙ্কন করব, তারপর আমাদের কাজ কি চিত্রের ব্যাখ্যা দেব, চিত্র অঙ্কন করব, এরপরে চিত্রে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা দেব। তাহলে চলো আমরা চিত্র অঙ্কন করি। ডেবিট রিকার্ডের চিত্র, এরপরে আমরা চিত্র থেকে ব্যাখ্যা দেবো যে প্রথম শ্রেণীর খাজনার পরিমাণ নির্ণয় করব, দ্বিতীয় শ্রেণীর খাজনা এবং তৃতীয় শ্রেণীর খাজনা আমরা নির্ণয় করব। এবং চিত্র থেকে দেখবো আমরা যে আসলে তৃতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণটা শূন্য হয় কি না। এটা আমাদের চিত্র, আর মানগুলো দেই, ও এ বি সি, এটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এম এন আর টি এন ডি। এটা তোমাদের আছে কি অক্ষরপত্র, যাদের কাছে অক্ষরপত্র বইটা আছে তারা অবশ্যই দেখ মিলাতে পারো। অক্ষরপত্র বই তোমাদের পেজ নাম্বার 227 পৃষ্ঠা, 227 পেজ অক্ষরপত্র বই। তোমরা ইচ্ছা করলে মন চাইলে বইটা বের করতে পারো। আয় ব্যয় এটা ছিল কত আমার 30,000 টাকা, তারপর ছিল কত 22,500 টাকা, এরপরে কত ছিল আমার 10,000 টাকা। এটা প্রথম শ্রেণীর জমি, এটা প্রথম শ্রেণীর জমি, প্রথম শ্রেণী, এটা ছিল প্রথম শ্রেণী পি এস, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা আমার তৃতীয় শ্রেণীর জমি। তাহলে প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি, কিন্তু এটা আমার রেকর্ডের যে আমরা শখটা পূরণ করছি সেই শখ থেকে আমরা রেকর্ডের খাজনার পরিমাণটা শূন্য বের করছি, প্রান্তিক জমির খাজনা শূন্য বের করছি। আমাদের এখন আমরা বের করব শখ থেকে প্রান্তিক জমির পরিমাণ, প্রান্তিক যে জমি আছে ওই জমিটার খাজনা শূন্য, ওইটা আমরা বের করব। তাহলে প্রথম শ্রেণীর জমির ক্ষেত্রে
একটু মনোযোগ দাও, প্রথম শ্রেণীর জমি, প্রথম শ্রেণীর জমি। তাহলে আয়, তাহলে উৎপাদন বা আয়, আয় কত ছিল? আয় 30,000 টাকা না? আয় কিন্তু ছিল 30,000 টাকা। তাহলে এইটা তুমি জ্যামিতি আকারে লিখতে চাই ও এম এন এ। তাহলে আয় কত বলো? ও এম এন এ, এটা ছিল আয়। তাহলে ব্যয় তোমার ফিক্সড, ব্যয় কত? 10,000 টাকা। এই 10,000 টাকা এটা তুমি জ্যামিতি আকারে লিখতে পারো ও পি এস এ, ও পি এস এ। তাহলে ব্যয়, ব্যয় কত বলো? ওই যে ও পি এস এ, ব্যয় তোমার ফিক্সড 10,000 টাকা, ও পি এস এ। তাহলে খাজনার পরিমাণ, অতএব খাজনা, তাহলে আয় থেকে ব্যয় বাদ দেবো, আয় মাইনাস ব্যয়, আয় মাইনাস ব্যয়। তাহলে বলো আয় ছিল কত? ও এম এন এ, ও এম এন এ, ব্যয় কত? ও পি এস এ। তোমরা বলো ও এম এন এ থেকে বাদ দেব ও পি এস এ, বাসে কতটুকু বলো? এইটুকু বাসে, বাসে না? তা এইটুকু কি বলো? এটুকু আমার প্রথম শ্রেণীর খাজনার পরিমাণ কত? প্রথম শ্রেণীর খাজনার পরিমাণ পি এম এন এস, প্রথম শ্রেণীর খাজনার পরিমাণ। এরপরে দ্বিতীয় শ্রেণীর খাজনার পরিমাণ, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি। তাহলে আয় দেব, আয় আয় কত? আয় ছিল 22,500 টাকা। তাহলে ও 22,500, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর জমি আয় কত? 22,500। তাহলে এ আর টি বি, আয় কত বলো? এ আর টি বি, এই 22,500 টাকা। তাহলে আয় ছিল কত? এ আর টি বি, এ আর টি বি, এ আর টি বি, এ আর টি বি, এটা ছিল আয়। আর ব্যয় কতটুকু? এই যে ব্যয় তোমার স্থির, এ এস এল বি, 10,000 টাকা, এ এস এল বি। তাহলে ব্যয় কত? এটা ছিল আয়, আর ব্যয়, ব্যয় সমান কত বলো? এই যে এ এস এল বি, এ এস এল বি। তাহলে অতএব খাজনা, অতএব খাজনা। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে দেখো, মোট আয় থেকে আয় ছিল কত? এ আর টি বি, ব্যয় কত? এ এস এল বি। তাহলে এ আর টি বি থেকে বাদ দেবো এ এস এল বি, বাসে কতটুকু বলো? এই অংশ বাসে, কিন্তু এর এই অংশ বাসে, কোন অংশ বাসে? এই অংশ বাসে, এটা বাসে কিন্তু। তাহলে বাসে কত? এস আর টি এল সমান এস আর টি এল, এটা আমার দ্বিতীয় শ্রেণীর খাজনার পরিমাণ। এরপর বের করব আমরা তৃতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণী, একটু মনোযোগ দাও, তৃতীয় শ্রেণীর জমি। তাহলে আয়, আয় সমান, খেয়াল করো, তাহলে তৃতীয় শ্রেণীর জমি আয় কতটুকু বলো? এই যে বি এল ডি সি, এটাই তোমার আয়, আর তোমার আয় নাই, বি এল ডি সি, বি এল ডি সি। আর ব্যয়, ব্যয় তোমার ফিক্সড 10,000 টাকা। তাহলে বি এল ডি সি কিন্তু ব্যয়, এটা কিন্তু তোমার ব্যয়। তাহলে ব্যয় কত বলো? বি বি এল ডি সি, অতএব খাজনা, খাজনা সমান মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেবো। তাহলে বি এল ডি সি মাইনাস বি এল ডি সি, তাহলে মোট আয় আর মোট ব্যয় পরস্পর সমান। তাহলে প্রান্তিক জমির খাজনার পরিমাণ 0। তাহলে আমরা কিন্তু প্রান্তিক জমির খাজনার পরিমাণ 0, এটা আমরা ছক থেকে পাইছি, আমরা চিত্র থেকেও প্রমাণ করছি। আশা করি তোমাদের ডেবিট রিকার্ডের খাজনা তত্ত্ব
বলছে যে প্রান্তিক জমির খাজনার পরিমাণ শূন্য, এটা নির্ণয় করো বা প্রমাণ করো বা দেখাও। ইনশাল্লাহ আমরা এইভাবে দেখাতে পারবো। তাহলে আমাদের ইনশাল্লাহ আশা করি এই ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্ট আকারে দেওয়া আছে, ক্লাসগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তোমরা চাইলে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখতে পারো।